আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানিম এবং আমি ফাহমিদা সালাম। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড় ধসে ৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চাপা পড়া অন্য শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। পাহাড় ধসে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এছাড়া রেকর্ড বৃষ্টিতে তলিয়েছে এই জেলা। এদিকে ভারী বৃষ্টিপাতে নদ নদীর পানি বাড়ায় দেশের ৪ বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের প্রভাবে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসার উপর পাহাড় ধসে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। চাপা পড়া অন্য শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম নগরীর চশমাহিলের মেয়রগলি ও সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পাহাড় ধসের ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে। পাহাড় ধসে রাঙামাটি চট্টগ্রাম ও খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল বন্ধ আছে। মাইনী নদীতে বেড়েছে পানি, এতে আটকা পড়েছেন বহু পর্যটক। এদিকে ৪৩ বছরের রেকর্ড ভেঙে চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তলিয়ে গেছে মহানগরীর বিভিন্ন এলাকা। রেল লাইনে পানি জমায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বান্দরবানে সাঙ্গু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। নিরাপদ স্থানে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করা হচ্ছে পাহাড়ি এলাকায়। বাড়িটা পাহাড় উপরে নিচে তলি জবস্তি দিলে নিচে চলে যাবে। আর ঝুঁকিপূর্ণ আরো হঠাৎ যায় ঘুরা কারা ফসল বাদে ইন্দ্রিয় বাঙের এখন আরো সমস্যা হবো, এদিকে আরো হঠাৎ যায়। এখানে যারা ঝুঁকিতে আছে, ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে, তাদেরকে আমরা নিরাপদ স্থানে চলে যেতে বলছি। আমরা এখন আসলে সচেতনমূলকভাবে মাইকিং করছি। বরগুনায় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ২ জেলে নিখোঁজ রয়েছেন। ভোলা, লক্ষ্মীপুর সহ ৬টি রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। মাছের ঘের পুকুর তলিয়ে বিপাকে পড়েছেন পটুয়াখালী ও রাঙামাটির বাসিন্দারা। ঝালকাঠিতে বেড়েছে সুগন্ধা, বিষকালী সহ অন্যান্য নদ নদীর পানি। পানি বাড়ায় ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উজানে বৃষ্টিপাত হচ্ছে কিনা ত্রিপুরাতে, সেটাও আমরা মনিটরিংয়ে রাখছি। তো সেখানে বৃষ্টিপাত হচ্ছে, যেটা তথ্য এখন পর্যন্ত তথ্য, তো সেই জন্য আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে। এছাড়া বৈরী আবহাওয়ায় ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে। আব্দুল হামিদ, RTV। দর্শক, এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। পাহাড় ধসের পর উদ্ধার তৎপরতা এবং প্রশাসনের পদক্ষেপগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, ফাহমিদা, পাহাড় ধসে এ পর্যন্ত ৮ জন মারা গেছে। প্রথমে আমরা ৫ জনের তথ্য দিয়েছিলাম। এ পর্যন্ত ৮ জন মারা গেছে। ৮ জনের মধ্যে ৭ জন শিশু এবং একজন শিক্ষক রয়েছেন। যেখানে এই যে ক্যাম্প পাসের ত্রি ব্লকে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে একটি মাদ্রাসার উপর মাটি চাপায় এই হতাহতের ঘটনা ঘটে। এখনো ৫ জন চিকিৎসাধীন রয়েছে। ৫ জন সেখানকার রোহিঙ্গা ক্যাম্পের যে বিভিন্ন এনজিও পরিচালিত, আইএনজিও পরিচালিত হাসপাতালগুলো তারা চিকিৎসাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমাদেরকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন উদ্ধার তৎপরতা আপাতত সম্পন্ন হয়েছে এবং সর্বশেষ ৫ জন যে জীবিত উদ্ধার করা হয়েছে তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো ফাহমিদা, রোহিঙ্গা ক্যাম্পে যে ৩২টা ক্যাম্প রয়েছে সেখানে বেশিরভাগ ক্যাম্পে পাহাড়ের চূড়া এবং টিলায় তাদের বসতি রয়েছে। তাদের শেড গুলা নির্মাণ করা হয়েছে, যেখানে অতিবৃষ্টির কারণে মাটি নরম হলে পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং সেক্ষেত্রে প্রশাসনের তদারকির প্রয়োজন রয়েছে বলে সেখানকার রোহিঙ্গারা আমাদেরকে জানিয়েছেন এবং তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য তারা বারবার তাগাদা দিয়ে আসছে। তো কিন্তু অসতর্কবশত দিন দুপুরে যে মাদ্রাসায় এই যে মাটি চাপা পড়ে এই মর্মান্তিক হতাহতের ঘটনাটি ঘটেছে। তো এই পর্যন্ত আজকে ২৪ ঘন্টায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০৩ মিলিমিটার। এখনো ভারী বর্ষণের আভাস দিয়েছেন স্থানীয় আবহাওয়া সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন আগামী ১১ তারিখ পর্যন্ত এই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।
তো কক্সবাজার শহরের নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং টেকনাফ, চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। ফাহমিদ, এ হচ্ছে কক্সবাজার থেকে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলাম কক্সবাজার থেকে পাহাড় ধসের খবর। এদিকে টানা বৃষ্টি, পাহাড় ধস ও জলাবদ্ধতার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এখনো বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন এবং নগরীর ঠিক কোন কোন এলাকায় এখনো পানি আছে বিস্তারিত জানাবেন। যে ফাহমিদ, আসলে যেমনটি বলেছেন, কোন কোন এলাকায় পানি আছে এটি সুনির্দিষ্ট করে আসলে বলা যাবে না। চট্টগ্রামের 41টি ওয়ার্ডের সব জায়গায় কম বেশি পানি আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরীর নয়াবাজার এলাকায়। এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু এক হাঁটু পানি ছিল, এখন কমতে কমতে কিছুটা কমেছে, এরপরও কিন্তু পানি রয়ে গেছে। যেহেতু এখন সাগরে ভাটা পড়েছে, সেজন্য কিছুটা পানি টান দিয়েছে, হয়তো আরো কিছুক্ষণ পরে পানি আরো কমবে বলে অনেকে ধারণা করছেন। একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে দুপুর 2টার সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি প্রবর্তক এলাকা ভ্রমণ করেছেন এবং তিনি সেটা পরিদর্শন করে তিনি বলেছেন নগরীর নালা নর্দমা পরিষ্কার করা সিডিএর কাজ না, সেটি কার কাজ তিনি কিন্তু সেটি বলেনি। তা বোঝা যাচ্ছে আসলে আবারও প্রকাশ্যে সিটি কর্পোরেশন এবং সিডিএ কিন্তু আবারও প্রকাশ্যে দুজনেই কিন্তু আসলে আগের মতোই কিন্তু আসলে একজন আরেকজনকে দোষারোপ করছে। যদি সিডিএ যদি আসলে এই কাজ না করে তাহলে হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্প আসলে কারা করবে, কোথায় গেল আসলে নগরবাসীর একটাই প্রশ্ন। এই জনদুর্ভোগ থেকে আসলে নগরবাসী কবে মুক্তি পাবে সেটা কিন্তু আসলে কেউ ভালো করে বলতে পারতেছে না। ইতিমধ্যেই পাহাড় ধসে 2 জন নিহত হয়েছে, একজন জঙ্গল সলিমপুর, আরেকজন হচ্ছে নগরীর চশমাইলে। যেই জঙ্গল সলিমপুরে যিনি নিহত হয়েছেন তিনি 10 মাসের বাচ্চা এবং সেখানে যারা পাহাড়ের পাদদেশে বাস করে তারা প্রত্যেকে কিন্তু নিম্ন আয়ের মানুষ, সেজন্য কিন্তু তারা ওইখানে বাইরে তাদের থাকার মতো কিন্তু আসলে সেরকম কোনো সামর্থ্য নাই, সেজন্য তারা সেখানে ছিল। এবং একই সাথে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যতগুলি কলেজ রয়েছে সব কলেজে কিন্তু এইচএসসি এবং সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং একই সাথে চট্টগ্রাম এয়ারপোর্টে বিমান উঠানামা সবকিছু স্বাভাবিক কার্যক্রমভাবে চলছে এবং সেখানকার যিনি পিআরও ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল তিনি জানিয়েছেন বৃষ্টি যতই পড়ুক। ধন্যবাদ আপনাকে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকাল 10টায় তিনি চট্টগ্রামে 16 শহর ও শামসেরনগর স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, যারা পর্যটক এক্সপ্রেসের যাত্রী ছিল তাদেরকে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ আরও অনেকে। এখন যদি আমরা কোনো কারণে রেল চালাতে চাই, বিশেষ করে চিটাগাং কক্সবাজার, তাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেই চিন্তা করে আপাতত আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে চিটাগাং কক্সবাজারে আমরা যতক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। আর যারা যাত্রীরা টিকিট কেটেছেন তাদের টিকিটের অর্থ তারা ফেরত পাবেন। এবার অন্যান্য প্রসঙ্গ। শেয়ার বাজার ধ্বংসকারীদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, স্বৈরাচারী সরকারের কারসাজিতে ক্ষতির মুখে পড়েছে বিনিয়োগকারীরা। বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বৈরাচার সরকারের সময় শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় ভবন হলেও মানব সম্পদের কোনো উন্নতি হয়নি। শিক্ষকদের শিক্ষা কার্যক্রমে আগ্রহী করতে পর্যায়ক্রমে বেতন বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। দেশের প্রধান পেশা কৃষি হলেও বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে অন্যতম গুরুত্বপূর্ণ খাতটি। দুর্বল বাজার ব্যবস্থাপনার পাশাপাশি আধুনিক প্রযুক্তি সেবার অভাবেই তৈরি হয়েছে এই সংকট। এমন পরিস্থিতিতে শ্রমনির্ভর কৃষিখাতকে গবেষণা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে লাভজনক এবং টেকসই খাতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। বুধবার জাতীয় সংসদে কুমিল্লা 9 আসনের সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী। উৎপাদন ব্যয় হ্রাস, শ্রম সংকট মোকাবেলা এবং কৃষিকে লাভজনক করতে সরকার কৃষিতে রিমোট সেন্সিং, এআই, ইন্টারনেট অফ থিংস, ড্রোন প্রযুক্তি, জিআইএস, স্যাটেলাইট তথ্য, বিগ ডাটা এবং আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করছে। এ সময় দেশের শেয়ার বাজার ও বিনিয়োগ পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ সরকারের আমলে দেশের শেয়ার বাজারের ধারাবাহিক পতনের কারণ উদ্ঘাটনের লক্ষ্যে বিভিন্ন সময়
বিভিন্ন বিশেষজ্ঞ বিনিয়োগকারী সংগঠন এবং বিভিন্ন তদন্তকারী সংস্থার কার্যক্রম পরিচালনা করেছে। শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়াও নারীদের জন্য স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষার পাশাপাশি ভালো ফলাফলের উপর বৃত্তি দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। এই বাজেটে টোটাল জিডিপির 2% আমরা শিক্ষার জন্য রেখেছি। পরিকল্পনা মতন যদি আগাতে পারি ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। বিএনপি সরকার দেশনেত্রী খালেদা জিয়া সরকার করেছিলেন, মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন। আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই, ডিগ্রি বা অনার্স পর্যন্ত। তামাক চাষের পরিধি আর না বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, চীনে কাঁঠাল রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এই সময় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি লেখাপড়ার খোঁজ খবর নেন তিনি। দেশ গঠনে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান। একই সঙ্গে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। প্রকৃত চাহিদার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ কম পাওয়ায় ঢাকাসহ অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার সংসদ অধিবেশনে ঢাকা 5 আসনের সদস্য কামাল হোসেনের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রাপ্ত গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ সহ পাইপলাইনের লিকেজ মেরামতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। একদলীয় শাসন ব্যবস্থা চালু করতেই সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। পঞ্চদশ সংশোধনী নিয়ে করা আপিলের তৃতীয় দিনে রাষ্ট্রপক্ষের শুনানিতে এ মন্তব্য করেন তিনি। যদিও শুনানিতে এই সংশোধনীর পুরোটাই বাতিল চেয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের আইনজীবী শরীফ ভূঁইয়া, তবে আংশিক বাতিল চান জামাতের আইনজীবী। কাল আপিলের রায় ঘোষণা করবে আদালত। বিস্তারিত GM মাহমুদের রিপোর্টে। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আলোচনায় আসে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, শেখ মুজিবুর রহমানকে জাতির জনক স্বীকৃতি দেয়া সহ প্রায় 54টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। পরে অন্তর্বর্তী সরকারের সময়ই এ সংশোধনী বাতিল চেয়ে করা দুটি রিটের রায়ে কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট। এতে তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় বিএনপি, জামায়াত ও সুজন সহ কয়েকটি পক্ষ আপিল করে। বুধবার আপিলের রাষ্ট্রপক্ষের শুনানিতে সংবিধান পরিপন্থী কোনো বিষয় সংশোধনীতে থাকলে তা বাতিল চান অ্যাটর্নি জেনারেল। একদলীয় ব্যবস্থায় ফিরে নেওয়ার জন্যই মূলত পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল। নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগ তারা স্বতন্ত্রভাবে তাদের কাজ করবে এবং স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষেত্রে একে অপরের পরিপূরক হবে, কিন্তু কারো কার্যক্রম যেন আরেকজনকে কোনো রকম হস্তক্ষেপ না হয় সেটা বিবেচনা রাখতে হবে। এর আগে সোম ও মঙ্গলবার শুনানি করে সুশাসনের জন্য নাগরিক সুজন ও জামায়াত সহ আপিলকারী কয়েকটি পক্ষ। এ সংশোধনী সঠিক প্রক্রিয়া অনুসরণ করে করা হয়নি দাবি করে এর পুরোটাই বাতিল চান সুজনের আইনজীবী। জনগণ পঞ্চদশ সংশোধনী সমর্থন করে কিনা এবং এই ভোটের ফলাফল যদি না হতো তাহলে কিন্তু এই সংশোধনী সেখানেই বাতিল হয়ে যেত। কাজে আমি বলেছি এই যে গণভোটের প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি, এর কারণে পুরো সংশোধনীটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে পুরোটা নয়, আংশিক বাতিল চান জামায়াতের আইনজীবী। বলেন, গণতন্ত্র ও জনগণের শাসন প্রতিষ্ঠায় এর বৃহৎ অংশ সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে এবং এতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে নানান জটিলতার মধ্যে পড়তে পারে।
বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের এ রায়ে অবসান হতে পারে সংবিধানের ৫৫ সংশোধনী নিয়ে চলা দীর্ঘদিনের আইনি জটিলতা। জিএম মাহমুদ, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকটি প্রতিষ্ঠানের সংস্কারে এখনও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সেমিনারে তারা এই অভিযোগ করেন। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপি জাতির সাথে তামাশা করছে। জনগণের অধিকারের প্রশ্নে এক চুলও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক সেমিনার আয়োজন করে ১১ দলীয় ঐক্য। আমি খুব সাধারণ মানুষ। সেমিনারে জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণহত্যার বিচার নিশ্চিতের দাবি জানান ১১ দলীয় নেতারা। ওনারা যদি গণ আদালত করে মিথ্যা যদি এদেশের মানুষের কাছে স্থাপন করতে পারে রাজাকার বলে, আমরা এবারে সত্যটাকে স্থাপন করি, আওয়ামী লীগের বিচার করি গণ আদালতের মাধ্যমে। বিএনপি এই গোটা জুলাই বিপ্লবটাকে, জুলাইয়ের চেতনাটাকে বাংলাদেশের রাজনীতির মেইন স্ট্রিম থেকে সরিয়ে দুধবাত বানায় রাখার একটা প্রকল্প হাতে নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপি সংস্কার বিরোধী অবস্থান নিচ্ছেন বলে অভিযোগ করেন এনসিপি নেতা আক্তার হোসেন। তারা আসলে সংস্কার বিপরীতে একটা অবস্থান গ্রহণ করতে শুরু করে। তারা মুখে বলছে সংস্কার, কিন্তু তাদের কাজে করবে সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। এ সময় সরকারকে গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। দেশের মঙ্গলের জন্য এবং আপনার সুবিধার জন্য আমরা যে সংস্কারের কথা বলছি এগুলি মেনে নেন এবং যে বা যারা অতীত অন্যায় করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসেন। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণের রায়ের উপর যারা প্রশ্ন তুলেছে তারা গণতন্ত্র বিরোধী। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। জনগণের বিবেচনাবোধের উপরে যারা প্রশ্ন তুলে বুঝতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সংস্কার ও বিচার প্রক্রিয়ায় বিলম্বের অভিযোগ তুলে জনগণের রায়ের প্রতিফলন নিশ্চিতের দাবি জানান ১১ দলীয় ঐক্যের নেতারা। মুখে জুলাই, অন্তরে নৌকার শীষ। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সি ও সহকারী রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ম্যাচ ফিক্সিংয়ের লিখিত অভিযোগ দিয়েছে মিশর ফুটবল ফেডারেশন, যেখানে মিশরের একটি গোল বাতিল এবং তাদের সম্ভাব্য পেনাল্টির দাবি নাকচ করার পেছনে রেফারির পক্ষপাতিত্ব ও বাণিজ্যিক স্বার্থ কাজ করেছে বলে দাবি করেছেন দলটির কোচ হোসাম হাসান। বিতর্কিত সিদ্ধান্তগুলোর তদন্ত চেয়ে ওই রেফারিকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে মিশর। বর্তমানে তারা ফিফার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। ফুটপাত দখল করে বিদ্যুৎ চুরির অভিযোগে রাজধানীতে যৌথ অভিযান পরিচালনা করেছে ডিএমপি ও ডিপিডিসি। তেজগাঁও এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা রিকশার স্ট্যান্ড ও বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে জব্দ করা হয় মিটার, চার্জিং সরঞ্জাম। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে, আর ডিপিডিসি বলছে সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও এসব অবৈধ সংযোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাস্তার পাশেই ফুটপাত দখল করে গাছের সঙ্গে সার্কিট ব্রেকার সহ সংযুক্ত করা হয়েছে অবৈধ বৈদ্যুতিক মিটার, আর সেখানেই করা হয়েছে অটোরিকশার চার্জিং ব্যবস্থা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিদ্যুৎ চুরি করে গড়ে ওঠা একাধিক অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টে যৌথ অভিযান চালিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। আরে ভাই, আমি একটুও করি না, আমি চালাই চার্জ দিতাম 120 টাকা 100 টাকা। এমন অবৈধ সংযোগের সিন্ডিকেট থাকলেও কোনো অটোরিকশা চালক তা স্বীকার করতে চান না। তবে দৈনিক টাকা দিয়ে চার্জ করতে হয় অটোরিকশা। 70-80 টাকা এরকম এক এক গাড়ি। আনুমানিক কত কয়টা কম আর কি, এক এক গাড়িতে 20-30 টাকা করে গাড়ি। 100 টাকা করে দিই, সারাদিন চালায় রাতে বন্ধ করতাম তখন 100 টাকা চার্জ দিতাম। ট্রাফিক বিভাগ বলছে বিদ্যুৎ চুরির সঙ্গে সম্পৃক্ত সব ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে, এজন্য জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা ডিপিডিসির সহায়তায়
তাদের সঙ্গে নিয়ে যৌথ অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ যেগুলো ডিপিডিসি সেই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি। ডিপিডিসি বলছে দ্রুতই বিদ্যুৎ আইনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো আমাদের মতো চেষ্টা করতেছি, যেমন গতদিনও করা হয়েছে, আবার দেখা যাচ্ছে লাগাই নিচ্ছে, আজকে আবার কাটলাম। তাই এখন সম্মিলিত অভিযান চলছে। এখন এই রাস্তা থেকে রিক্সাগুলো পুরোপুরি রিমুভ করা না গেলে আসলে এটা কতটুকু সম্ভব হবে, তবে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। মামলা করা হয়, আমাদের বিদ্যুৎ কোর্টে মামলা আছে। যৌথ অভিযানে কাউকে আটক করা না হলেও বিদ্যুৎ চুরি ও অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ডিএমপি ও ডিপিডিসি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের 19টি সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। রাজধানী ঢাকায় পর্যবেক্ষকদের নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি জানিয়েছেন, কমিশন এই সুপারিশগুলোর সাথে সমন্বয় করেই নির্বাচনী ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করবে। এ সময় ইইউ রাষ্ট্রদূত বলেন, সংস্কার কমিশন ও ইইউর সুপারিশগুলো নির্বাচনের ক্ষেত্রে কিভাবে প্রতিফলিত হয়ে সেটা দেখার অপেক্ষায় আছেন তারা। আতিকা রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন, আনফ্রেল, কমনওয়েলথ পর্যবেক্ষক দল বিভিন্ন সুপারিশ তুলে ধরে। এরই ধারাবাহিকতায় রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষকদের নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও নির্বাচন কমিশন সংলাপের আয়োজন করেছে। উদ্বোধনী অধিবেশনে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইইউ 19টি সুপারিশ তুলে ধরেছে। গণতান্ত্রিক নির্বাচনে সব অংশীজনকে নিয়ে ইসি সেগুলো বাস্তবায়ন করবে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ দল রিপোর্টে প্রধানত 19টি সুপারিশ করেছে। সেগুলো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো নির্বাচন কমিশন কিভাবে বাস্তবায়ন করবে সেগুলো আমরা প্রত্যক্ষ করব। আমরা সংস্কারে নারী ও যুবকদের প্রতিনিধিত্ব চাই। আমরা একসঙ্গে কাজ করতে চাই। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচনের পরে যে সুপারিশগুলো এসেছে তা বাস্তবায়নে কাজ করছে ইসি। ইতিমধ্যে কিছু বিধি স্থানীয় সরকার নির্বাচনে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের অবজারভেশন মিশনের দেয়ার রিপোর্টে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেখানকার পরামর্শগুলোকে গুরুত্ব দিচ্ছে কমিশন। ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে বেশ কিছু বিধিবিধান আরোপ করা হয়েছে। আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে পরামর্শগুলো বাস্তবায়ন করতে চাই। সব অংশীজনের পরামর্শ নিয়েই কাজ করে ইসি। সংলাপে বিভিন্ন দেশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন। আতিকা রহমান, RTV, ঢাকা। প্রায় 1 বছর পর পুশিনের শিকার 4 জনকে ফেরত নিয়েছে ভারত। বিকেলে চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের মাধ্যমে তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। ফেরত যাওয়া 4 জনের মধ্যে রয়েছেন এক নারী, এক যুবক, এক কিশোর ও এক শিশু। দীর্ঘদিন পর নিজ দেশে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেন। দুদেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। 2025 সালের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 2 শিশু সহ 6 ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM-এ ব্যাংকের ট্রেড সার্ভিসেস কার্যক্রম শীর্ষক পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ও পরিচালক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। গবেষণা দল ট্রেড সার্ভিসেস বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন। এ সময় বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্যানেল আলোচনায় ট্রেড সার্ভিসেসের চ্যালেঞ্জ, দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মত বিনিময় হয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম। দেশের সার্বিক মূল্যস্ফীতির হার চলতি বছরের জুনে কিছুটা কমে 9.16% নেমে এসেছে। মে মাসে যা ছিল 9.42%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS জানিয়েছে, জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে 8.60% দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল 9.06%। একই সময় খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও কমে 9.61% নেমে এসেছে, যা মে মাসে ছিল 9.71%। এছাড়াও গ্রামীণ এলাকায় জুন মাসে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি
কমে 9.23% দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল 9.48%। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে নেওয়া হয়েছে ইরাকের পবিত্র শহর কারবালায়। আজ কারবালায় শোক সভায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাবেন লাখো মানুষ। 5 মাস আগে তেহরানে মার্কিন ইসরায়েলি অবৈধ যৌথ বিমান হামলায় নিহত হন আলী খামেনি। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শোকের সমুদ্রে ভাসছে ইরাকের পবিত্র শহর কারবালা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে ইরাকের পবিত্র শহর কারবালা জড়ো হয়েছেন লাখো শোকার্ত মানুষ। কান্নার আওয়াজ আর শোক সঙ্গীতে ভারী হয়ে উঠেছে খামেনির বিদায় সমারোহের পরিবেশ। ইরাকের লাখো শিয়া মুসলমানের কাছে আয়াতুল্লাহ খামেনি ধর্মীয় নেতা হিসেবে ছিলেন অনুকরণীয়। দেশটিতে খামেনির জানাজা উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশ এবং বিদেশ থেকে আসা এই বিশাল জনতা অন্ত্যেষ্টিক্রিয়ার শোক মিছিলে অংশ নিচ্ছে। ব্যাপক নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে শোক মিছিলগুলো সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, দর্শনার্থীদের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থা করা এবং কারবালা ও নাজাফে তাদের ভোগান্তি বা কষ্ট লাঘব করা। কারবালায় শেষ শ্রদ্ধা শেষে আগামীকাল খামেনির মরদেহ নেওয়া হবে ইরানের পবিত্র শহর মাশহাদে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে। ইরান ইসলামী বিপ্লবের পিতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর 3 দশকেরও বেশি সময় ইরানকে নেতৃত্ব দিয়েছেন আলী খামেনি। গত 5 মাস আগে ইরান যুদ্ধের শুরুতে তেহরানে নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন খামেনি। ইমতিয়াজ আহমেদ, RTV। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের উপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সব হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতের প্রায় 85টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। এই সংঘাতের জেরে ইরানে তেল রপ্তানির উপরে আবারও নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের মধ্যেই আবারও রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে রহস্যময় হামলার জেরে ইরানের ওপর স্মরণকালের অন্যতম ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং রাডার ব্যবস্থা সহ 80টিরও বেশি স্পর্শকাতর সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত এনেছে তারা। একই সঙ্গে নৌপথে ইরানের আধিপত্য গুড়িয়ে দিতে ধ্বংস করা হয়েছে রেভলিউশনারি গার্ডসের 60টিরও বেশি স্পিডবোট। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানায়, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাস, সিরিক ও কেশম দ্বীপে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের দাবি, বেসামরিক এলাকায় এসব হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। একে লজ্জাজনক আগ্রাসন আখ্যা দিয়ে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। পাল্টা জবাবে ইতিমধ্যেই বাহরাইন ও কুয়েতের অন্তত 85টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। অন্যদিকে সর্বোচ্চ নেতার জানাজা উপলক্ষে ইরাক সফরে থাকা ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তেহরানে ফিরে এসেছেন। এই হামলার পর ইরানকে দেওয়া তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড় বাতিল করেছে ওয়াশিংটন। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 2.5% বেশি। সামিউল শিহাব, RTV। সিরিজের তৃতীয় টি-20তে ভারতকে 125 রানে হারিয়েছে ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ফিল সল্টের 44 বলে 70 এবং স্যাম ক্যারেনের অপরাজিত 41 রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে 201 রান তোলে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে মাত্র 11 ওভার 4 বলে 76 রানে গুটিয়ে যায় শ্রেয়স আইয়ারের দল। জশ টঙ্গের 4টি এবং জোফ্রা আর্চারের 3টি উইকেট নেন। এ জয়ে 5 ম্যাচ সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।